জীবন প্রাণ বাবুরে নবীন ফল সূর্য গগনে বাজে মাদল নিদিনে উজালা ধরণী দল তরুণ প্রাণের তরুণ দল চল রে চল রে চল সূর্য গগনে বাজে মাদল নিদিনে উজালা ধরণী দল তরুণ প্রাণের তরুণ দল চল রে চল রে চল 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 চল। জাতিকে নবজীবনের এই গান শুনিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। যদিও তিনি আজ আমাদের মধ্যে রয়েছেন, তবু দেশের চরম দুর্ভাগ্য যে পুরারোগ্য ব্যাধিতে আজ তাঁর কলম আর চলে না, গানও গেছে থেমে। কিন্তু বাঙালি তাকে কোনোদিনই ভুলবে না। পশ্চিম বাংলার বর্ধমান জেলার আসানসোল মহকুমায় চুরুলিয়া গ্রামে কবি নজরুল 1306 সালের 11 জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন। নদীর সরসতা এবং পাহাড়ের কঠোরতা চুরুলিয়ার প্রাকৃতিক বৈশিষ্ট্য। জন্মভূমির এই বৈশিষ্ট্য কবির চরিত্র ও রচনাতে প্রতিভাত হয়েছিল। কবির মাতার নাম জাহেদা খাতুন, পিতার নাম ফকির আহমদ। কবি বাল্যকালই পিতৃহীন হন। শৈশবের দুঃখ দারিদ্র্যে আর স্নেহ মমতার অভাবে তাঁর ভেতরে বাল্যে যে বিদ্রোহের ভাব সৃষ্টি হয়েছিল, তারই সুর বেজেছে তাঁর পরবর্তী জীবনে আর সাহিত্যে। এই সেই গৃহ যেখানে কবি প্রথম ধরনীর আলো দেখেছিলেন। বছর বয়সে নজরুল গ্রামের এই মক্তব থেকেই নিম্ন প্রাথমিক পরীক্ষা পাশ করেন। পাশেই নরোত্তম সিংহের গড়, কাছেই পীরপুকুরের পাড়ে ছোট একটি মসজিদে খাজেমও ছিলেন তিনি কিছুদিন। 11 বছর বয়সেই নজরুল লেটো গানের দলে ভিড়ে পড়েন। পরে তাঁকে সিয়ারশোল রাজ স্কুলে ভর্তি করে দেওয়া হয়। 1917 বিশ্বযুদ্ধে 49 নম্বর বাঙালি রেজিমেন্টের মৃত সৈনিকদের স্মৃতিস্তম্ভ। স্কুল পালিয়ে ওই রেজিমেন্টে নজরুলও যোগ দেন। চলে যান করাচি। নজরুলের সৈনিক জীবন করাচিতেই কাটে। হাবিলদার হয়েছিলেন তিনি। যুদ্ধের পর বাঙালি রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। দেশে ফিরে আসেন নজরুল। কলকাতায় এসে উঠলেন 32 নম্বর কলেজ স্ট্রিটে মুসলিম ভারত ও বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির কার্যালয়ে। মুসলিম ভারত পত্রিকাতেই নিয়মিতভাবে লেখা শুরু করেন নজরুল। বিজলি ও মুসলিম ভারতে প্রকাশিত হয় তাঁর যুগান্তকারী কবিতা বিদ্রোহী। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রি। 1920 সালে কলকাতায় কংগ্রেসের বিশেষ অধিবেশনে মহাত্মা গান্ধীর অহিংস অসহযোগ প্রস্তাব গৃহীত হলে সেই গণ আন্দোলনের জয়ধ্বনি করে গাইলেন কবি, ওরা সব জয়ধ্বনি কর, ওরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। 1922 সালে তিনি ধূমকেতু সাপ্তাহিক পত্রিকা বের করলেন। কবিগুরু রবীন্দ্রনাথ আশিক বাণী পাঠালেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে আছে যারা অর্ধচেতন। আপিস হল 7 নম্বর প্রতাপ চাটুর্য লেনে। যে লেনে একদা বাস করতেন বন্দে মাতরম মন্ত্রের উদ্গাতা ঋষি বঙ্কিমচন্দ্র। আমি যুগে যুগে আসি আছি পুনঃ মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। দেশের যুবশক্তিকে বিদেশি শাসনে লাঞ্ছিত দেখে
শারদীয়া সংখ্যার ধূমকেতুতে মায়ের কাছে অনুযোগ করলেন তাঁর এই দামাল ছেলে। আর কতকাল রইবি বেটি মাটির ঢালার মূর্তি আড়াল? স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল। দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি। ভূভারত আজ কসাই খানা, আসবি কখন সর্বনাশী? ব্রিটিশ শাসন বরদাস্ত করতে পারলে না এই কবিতা। কবি হলেন গ্রেপ্তার। 1923 সালে ব্যাংশাল স্ট্রিটের পুলিশ কোর্টে রাজদ্রোহের অপরাধে অভিযুক্ত কবি জবানবন্দি দিলেন। সে জবানবন্দি চিরকালের সাহিত্য। রাজার পক্ষে রাজার নিযুক্ত রাজ বেতনভোগী রাজ কর্মচারী, আমার পক্ষে সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক, আদি অন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান। ওই অত্যাচারীর সত্য পীড়ন আছে, তার আছে ক্ষয়, সেই সত্য আমার ভাগ্য বিধাতা, যার হাতে শুধু রয়। বিচারে 1 বছর সশ্রম কারাদণ্ড হল কবির। প্রথমে কবিকে রাখা হয় আলিপুর সেন্ট্রাল জেলে। ইতিমধ্যে তাঁর অগ্নিবীণা বেরিয়েছে। প্রচ্ছদ পট এঁকে দিয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণাও দেশের মধ্যে এক অপূর্ব চাঞ্চল্য আনবে। কবির কণ্ঠে যেন কাল ভৈরবের প্রলয় তুচ্ছ বেজে উঠল। আলিপুরের এই সেলে অবরুদ্ধ কবি দেশের স্বাধীনতার স্বপ্ন দেখতেন। এই ফাঁসির মঞ্চে দেখেই বুঝিবা কবি পরবর্তীকালে লিখেছিলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয় লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতে করিবে ত্রাণ, তুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারে হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মধুতার পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তাৎকালীন কারাগারে অব্যবস্থার প্রতিবাদে কবি অনশন শুরু করেন। তিনি গাইলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীরে প্রাচীরে ভেদি। এই সেলে হাতে কড়া পায়ে বেড়ি দিয়ে কবিকে বন্দী করে রাখা হল। কবির অনশনের সংবাদে সারা দেশ হল বিচলিত, বিক্ষুব্ধ। শিলং থেকে কবিগুরু রবীন্দ্রনাথ বিদ্রোহী কবিকে টেলিগ্রাম করলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। কলকাতায় এক বিরাট জনসভায় জেল কর্তৃপক্ষের আচরণের তীব্র প্রতিবাদ করা হয়। সভায় সভাপতিত্ব করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কবিকে অনশন ত্যাগের জন্য দেশবাসীর তরফ থেকে অনুরোধ জানানো হয়। সরকার বন্দীদের দাবি মানবার প্রতিশ্রুতি দেওয়ায় কবি 40 দিনের দিন উপবাস ভঙ্গ করেন। এই সময় রবীন্দ্রনাথ নজরুলকে তাঁর বসন্ত নাটক উৎসর্গ করে তাঁকে ধন্য করেন। হুগলি জেল থেকে বহরমপুর জেলে নজরুলকে স্থানান্তরিত করা হয়। এখানেও চলেছে কবির সাহিত্য ও সঙ্গীত সাধনা। কারাগারে যেসব গান তিনি মুখে মুখে রচনা করেছিলেন, বাইরেও তার আগুন তখন ছড়িয়ে পড়েছে। এই শিকল পরা ছল মোদের শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করবরে বিকল। তোদের বন্ধ কারায় আশা মোদের, বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আশা মোদের। সবার বাঁধন ভয়, এই শিকল বাঁধা পা নয়, এই শিকল ভাঙা কল। তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছ বিশ্বগ্রাস, আর ত্রাস দেখিয়েই করবে ভাবছ বিধির শক্তি হ্রাস। সেই ভয় দেখানো ভূতের মোরা
করব সর্বনাশ। এবার আনবো মাভৈ বিজয় মন্ত্র, বলহীনের বল। তোমরা ভয় দেখিয়ে করছ শাসন, জয় দেখিয়ে নয়। সেই ভয়ের টুটি ধরব টিপে, করব তারে লয়। মোরা আপনি মোরে মরার দেশে, আনবো বরা ভয়। মোরা ফাঁসি পরে, আনবো হাসি, মৃত্যু জয়ের ফল। এ সময় কবির দোলন চাঁপা প্রকাশিত হয়। মেয়াদের 1 মাস আগেই কারামুক্ত হন নজরুল। কারামুক্ত কবি বন্দী হলেন এই 6 নম্বর হাজি লেনে প্রমীলা সেনগুপ্তার সঙ্গে বিবাহ বন্ধনে। এই সময় তার বিষের বাঁশি ও ভাঙার গান প্রকাশিত হয়েই বাজেয়াপ্ত হয়। এরপর কবি সপরিবার হুগলিতে গিয়ে বাসা বাঁধেন। তখন তার দারুণ অর্থকষ্ট, অনেকদিন অনশনে অধ্যাসনে দিন কাটাতে হয়েছে তাঁকে। 1925 সালে শ্রমিক প্রজা স্বরাজ সম্প্রদায়ের সাপ্তাহিক মুখপত্র লাঙল প্রকাশিত হয়। প্রধান পরিচালক ছিলেন কবি। প্রথম সংখ্যায় প্রসিদ্ধ সাম্যবাদী কবিতাটি প্রকাশিত হয়। সাম্যবাদীর প্রধান সুর মানবিকতা। 1926 সালে লাঙলের নবরূপ হয় গণবাণী। ওরেও শ্রমিক, সব মহিমার উত্তর অধিকারী, অলিখিত যত গল্প কাহিনী, তোরা যে নায়ক তারি। শক্তিময়ী সে এক জননীর, স্নেহসুত সব তোরা যে রে বীর। পরস্পরের আশা যে রে তোরা, মার সন্তাপহারী। 1336-এর 29 অঘ্রাণে এই অ্যালবার্ট হলে জাতির পক্ষ থেকে কবিকে সংবর্ধনা জানানো হয়। পৌরোহিত্য করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কবি সেদিন বলেছিলেন, যে কুলে, যে সমাজে, যে বর্ণে, যে দেশেই জন্মগ্রহণ করি, সে আমার দৈব। আমি তাকে ছাড়িয়ে উঠতে পেরেছি বলেই কবি। ছন্দের খেলা তাঁর মনকে টেনে নিয়ে যায় সুরের রাজ্যে। HMV প্রমুখ গ্রামোফোন কোম্পানিগুলিতে রেকর্ড হতে থাকে তাঁর গান। গ্রামোফোন কোম্পানির রেকর্ডিং রুম। কবি নিযুক্ত হন HMV ট্রেনার। নজরুলের কবি প্রতিভা সার্থকতা লাভ করেছে গানে। ভাবের ব্যঞ্জনায় ও সুরের বিশেষত্বে নজরুল গীতি সুবিখ্যাত। আমার শ্যামা মায়ের বলে চড়ে জপি আমি শ্যামের নাম, নাম। মা হলেন মোর মন্ত্র গুরু, মা হলেন মোর মন্ত্র গুরু। ঠাকুর হলেন রাধা শ্যাম, শ্যাম শ্যাম। আমার শ্যামা মায়ের বলে। অতঃপর কলকাতার বেতার কেন্দ্র গান রচনা ও সুরযোজনার প্রয়োজনে তাকে সাদরে আমন্ত্রণ করে নিয়ে যান। শাড়ি পরে নীল যমুনায় কে যায়, কে যায়, কে যায়। নীলাম বলে শাড়ি পরে নীল যমুনায় কে যায়, কে যায়, কে যায়। যেন জলে চলে থল কমলিনী, যেন জলে চলে থল কমলিনী। ভ্রমর নুপুর হয়ে বলে পায়ে পায়ে কে যায়, কে যায়, কে যায়। কবির লেখা কাব্যগ্রন্থ এছাড়া কয়েকখানি উপন্যাস এবং নাটকও তিনি লিখেছেন। তাঁর আলেয়া নাটকটি নাট্যনিকেতনে অভিনীত হয়। তাঁর সর্বশেষ নাট্য রচনা মধুমালা গীতি নাট্য নাট্য ভারতীতে অভিনীত হয়। নাট্যকার বন্ধুদেরও মহুয়া, কারাগার,
রক্তকমল প্রভৃতি বহু নাটকে গান রচনা করে দিয়েছিলেন তিনি। ছায়াচিত্রের সঙ্গীত রচনাতেও তাঁর দাম কম নয়। কবি তাঁর কাব্য সংকলন সঞ্চিতা উৎসর্গ করেন কবিগুরু। কিন্তু মধ্যাহ্ন সূর্যের এই দীপ্তি মেঘাচ্ছন্ন হল। এক দুর্গেয় দুরারোগ্য ব্যাধিতে কবি আক্রান্ত। আরো দুর্ভাগ্য, কবি পত্নী পূর্বেই দুরন্ত পক্ষাঘাত রোগে শয্যাশায়ী ছিলেন। তাঁদের দুটি শিশু সন্তানও অকালে ইহলোক ত্যাগ করে। পক্ষাঘাতে অক্ষম, তবুও স্বামীকে নিজ হাতে খাওয়ানো কি চাই? কি অসহায় আজ এই দম্পতি। বাতায়ন পাশে নিশীথ জাগার সাথী গো বন্ধুরা, পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি। আজ হতে হলো বন্ধ আমার জানালার ঝিলিমিলি, আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নিরিবিলি। কলকাতা এবং রাঁচিতে কবির নিরাময়ের সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ায় কবি দম্পতিকে চিকিৎসার্থে পাঠানো হয় ইউরোপে। কিন্তু কিছুতেই কিছু হল না। কবি দম্পতি ফিরে এলেন কলকাতায়। আরোগ্যের আশাপ্রদ খবর আর কিছু নেই। গড়িয়ে এলো 1956 সাল। ইতিমধ্যে দুই পুত্র সব্যসাচী ও অনিরুদ্ধের বিয়ে হয়েছে। পুত্রবধূরাও কবির সেবা করে। কয়েকজন সাহিত্যিক বন্ধুর উপস্থিতিতে এবছর কবির ঘরোয়া জন্মোৎসব। নজরুল নিজেই একদিন লিখেছিলেন, হারিয়ে গেল অন্ধকারে পাইনি খুঁজে আর, আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার। আজকে তোমার জন্মদিন, স্মরণ বেলায় নিদ্রাহীন হাতড়ে ফিরি হারিয়ে যাওয়ার অকুল অন্ধকার। এই সে কোথায় হারিয়ে গেছো কুড়িয়ে পাওয়া হার। অন্তঃপুরেও জন্মতিথি পালিত হয়। আমি রাত তুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। আমি রাত তুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। জানবে খাবে গো, নাম ধরে আর রাখবো না, পালিয়ে যাবে গো। আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। এবার পূজার প্রদীপ হয়ে জ্বলবে আমার দেবালয়ে। এবার পূজার প্রদীপ হয়ে জ্বলবে আমার দেবালয়ে, জ্বালিয়ে যাবে গো। আর জ্বলবে থাকবো না, পালিয়ে যাবে গো। আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। হার মেনেছি গো, হার দিয়ে আর বাঁধবো না, দান এনেছি গো। দান চেয়ে আর কাঁদবো না, হার মেনেছি গো। বাল্যলীলার পটভূমিতে গেলে যদি কবির স্মৃতি ফিরে আসে, এই আশায় 1956 সালের জুন মাসে নজরুল সাংস্কৃতিক সমিতি সপরিবার কবিকে বর্ধমানের চুরুলিয়া গ্রামে নিয়ে যান। কবির জননী জন্মভূমি আজ নজরুলের নিজের ভাষাতেই বলছেন,
হারিয়ে পাওয়া ওরে আমার মানিক, দেখেই তোরে চিনেছি আয়, বক্ষে ধরি খানি, বান বেধা বুক দেখে তোরে কোলে কেহ নানি, ওরে হারার ভয়ে ফেলতে পারে চিরকালের মাখি, ওরে আমার কোমল বুকে কাঁটা বেঁধা পাখি, কেমন করে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি। যে রে তোর চিরচেনা স্নেহ, তুই তো আমার নসরে অতীত, অতীত কালের কেহ, বারে বারে নাম হারায়ে এসেছি সেই গেহ। এই মায়ের বুকে থাক জাদু তোর যদিন আছে বাকি, প্রাণের আড়াল করতে পারে রিজন দিনের মাকি, হারিয়ে যাওয়া ওরে পাগল সে তো চোখের ফাঁকি। কবির থাকবার ব্যবস্থা হয়েছিল স্থানীয় স্কুল বাড়ি। একদিন তাকে আদি বাড়িতেও আনা হলো। কিন্তু স্মৃতি জাগে কই। ছেলেবেলার বন্ধু বান্ধব প্রিয়জনদের দেখেও তো তোমার কিছু মনে পড়ছে না কবি? কথা কর, কথা কর, কথা কর। নিশ্চিন্নায় মসজিদে বাল্যে যিনি সাঁঝের বাতি জ্বালতেন, আজ সেই কবির মনের বাতি নিভে গেছে। হে ঈশ্বর, সে বাতি তুমি জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও।